করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশ্চিত করল স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার না জানালেও চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে দল। চিকিৎসাটা কিভাবে করবে সেটা তো ডাক্তারদের পরামর্শ, তাই না? করোনা বাসার চিকিৎসা পাওয়া যদি অক্সিজেন লেভেল প্রবলেম না হয়। সংক্রমণের বর্তমান উচ্চহার কমতে সময় লাগবে 3 থেকে 4 মাস, আছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। অনিয়ন্ত্রিতভাবে আমরা রেখে দেই 3-4 মাস, আগস্টে গিয়ে হয়তো এটা কমতে শুরু করতে, আবার যে আসবে না এটার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। সরকারি আদেশে বন্ধ হওয়া 12টি হাসপাতাল আইসোলেশন সেন্টার আবারও খোলার দাবি। ওটাকে আইসোলেশন সেন্টার হিসাবে তৈরি করা হয়েছিল, পরে দেখা গেল যে ওখানে কোনো রোগী যায় নাই, তখন বলা হলো যে ঠিক আছে ওটাকে সরাই ফেলা হোক। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একটা মার্কেটে আমরা করতেছি, যা কিছুই হোক না কেন স্থায়ী হোক। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনাকালেও বৈশাখ ও ঈদ কেনাকাটায় শপিং মলে ভিড়, ঘাটে গাদাগাদি করে বাড়ি ফিরছেন মানুষ। 12-13 এপ্রিলও চলবে কঠোর বিধিনিষেধ, জানালেন ওবায়দুল কাদের। করোনা থেকে ফিরলেও কিডনি জটিলতায় চলে গেলেন 21-এ পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। ছায়ানটে শেষ শ্রদ্ধা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। এবং শ্রীলঙ্কা সফর সামনে রেখে টাইগারদের অনুশীলন, 21 ক্রিকেটারই কোভিড নেগেটিভ। কাল ছাড়বে দেশ, নিউজিল্যান্ডের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও পরে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করে। গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় জানান, নেত্রীর চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে তার দল। তবে এ বিষয়ে পরিবারের প্রতিক্রিয়া বা চিকিৎসা নিয়ে পরিবার কি ভাবছে তা এখনও জানা যায়নি। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনার সন্দেহ হওয়ায় শনিবার বিকেলে আইসিডিডিআরবি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার। বিকেল 3টার পর হাসপাতালটির টেকনোলজিস্টদের একটি দল বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। তবে পুরো প্রক্রিয়ায় বজায় রাখা হয় কঠোর গোপনীয়তা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেগম জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট। 11 এপ্রিল প্রিন্ট দেয়া অধিদপ্তরের ল্যাব রিপোর্টে দেখা যায় করোনা পজিটিভ বিএনপি নেত্রী। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বেগম জিয়ার পরিবার, চিকিৎসক ও দলের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি বিএনপির কেউ কেউ গুজব বলে শুরুতে উড়িয়ে দেন। সবশেষ স্বাস্থ্য অধিদপ্তর বেগম জিয়ার করোনা রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় টেলিফোনে জানান, নেত্রীর চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে তার দল। সারদার চিকিৎসাটা কিভাবে করবে সেটা তো ডাক্তারদের পরামর্শ। আমি পজিটিভ হওয়ার পরে নেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, চিকিৎসা করতে হবে যদি হয়ে থাকে, এটি তো বড় কথা। 25 মাস কারাভোগ শেষে গত বছরের 26শে মার্চ বেগম জিয়ার পরিবারের আবেদনে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি নেত্রী। এরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় 3 দফা। এ সময়ে বিএনপি নেত্রী তার গুলশান 2-এর বাসভবনে আছেন। করোনার সতর্কতায় তার সঙ্গে নেতাকর্মীদের যাতায়াত সীমিত ছিল। শুধুমাত্র পরিবারের লোকজন ছাড়া কেউ দেখা করতে পারতেন না। দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি নেত্রী। কারাগারে থাকা অবস্থায় দুর্নীতির আরেক মামলায় সাজা হয় তার। 2 মামলা মিলে কারাদণ্ড হয় 17 বছরের। কারাগারে কয়েক মাস থাকার পর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেত্রী। কয়েক দফা তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর মুক্তির দিন পর্যন্ত প্রায় 11 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। জেলে থাকা অবস্থায় বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। বোর্ডের চিকিৎসকরা জানান, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। মুক্তি হলেও করোনার কারণে চিকিৎসা নিতে পারেননি বিএনপি নেত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। বিস্তারিত জানবো তার কাছে। বাপ্পি। কাজল, পূর্ববর্তী সংবাদটিতে যেমনটা দেখানো হচ্ছিল যে কয়েকদিন জ্বরে ভোগার পর করোনার লক্ষণ দেখা দেয় কিন্তু বেগম খালেদা জিয়ার
খালেদা জিয়ার পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় আজ করোনা পজিটিভ এসেছে। এবং ঠিক এই মুহূর্তে আমি আছি গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কের আমার পেছনে যে বাড়িটি ফিরোজা, এই বাড়িতেই কিন্তু তিনি প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আছেন এবং এই বাড়িতে তিনি রয়েছেন। এবং করোনা শনাক্তের পর এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করার জন্য কেউই আসেননি, তার পরিবার কিংবা দলের পক্ষ থেকে অথবা তার ব্যক্তিগত যে চিকিৎসকরা রয়েছেন তারাও আসেননি। কিন্তু আমরা যে জিনিসটি এখন এই মুহূর্তে বলতে পারি যে করোনার যে দ্বিতীয় ঢেউ চলছে, এই সময় কিন্তু আমরা যেমনটা দেখছি যে প্রথম ঢেউর সময় যে করোনার লক্ষণ কিংবা যে সংক্রমণের যে হার তার থেকে কিন্তু এখন অনেক বেশি। এবং একইভাবে এখন ইউকে, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার যে ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, এতে কিন্তু খুব দ্রুতই সংক্রমণ হচ্ছে এবং মানুষ খুব দ্রুতই কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এই বাড়িতেই হবে নাকি কোনো হাসপাতালে নেওয়া হবে, এ বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। অর্থাৎ কেউ কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করতে বা এ বিষয়ে কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যদি আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি তার সবশেষ স্বাস্থ্যের কী অবস্থা, শনাক্তের পর এখন কি অবস্থায় তিনি রয়েছেন সেটি জানার জন্য, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কেউ কিছু জানায়নি। একটু জানিয়ে রাখি যে দুর্নীতির মামলায় কিন্তু 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 2 মামলায় তিনি কারাগারে থাকা অবস্থায় কিন্তু 2 মামলায় তার দণ্ড হয় 17 বছরের। তারপর কিন্তু তিনি দীর্ঘ একটা সময় প্রায় 11 মাস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপর সরকারের নির্বাহী আদেশ এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতেই গত বছরের 26শে মার্চ 25 মাস কারাভোগের পর তিনি এই গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কের এই ফিরোজা বাড়িটিতে রয়েছেন এবং ঠিক এই মুহূর্তে তিনি সেখানে রয়েছেন। কাজল, পরবর্তীতে তার পরিবার, দল কিংবা ব্যক্তিগত যারা চিকিৎসকরা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। সর্বাত্মক লকডাউনের বাকি হাতে আর মাত্র 2 দিন, আর সেই সুযোগেই যেন শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। পয়লা বৈশাখ আর ঈদ সামনে রেখে উপচে পড়া ভিড় রাজধানীর শপিং মল, মার্কেটে। বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। এ যেন ঈদের আগের দিন, বলা চলে চাঁদ রাত। চলছে উৎসব উদযাপনের শেষ মুহূর্তের কেনাকাটা। রাজধানীর অধিকাংশ শপিং মল ও বিক্রয় কেন্দ্রের চিত্র এমনই, সবখানে উপচে পড়া ভিড়। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের আগেই অনেকেই সেরে নিচ্ছেন পহেলা বৈশাখ ও ঈদের আগাম কেনাকাটা। যেন কেনাকাটার প্রতিযোগিতায় নেমেছেন মানুষ। ছোট ভাইয়ের বিয়ে, তো এই জন্য ইনস্ট্যান্ট বাধ্য হয়ে আসতে হয়েছে। ঈদের আগে আর লকডাউন ছাড়বে না, আমাদের আবার কেনাকাটা করার কোনো ওয়ে থাকবে না। এর জন্য যারা দোকানে, বিশেষ করে দোকানে যারা সেল করতেছে, সেই দোকানের অনেকের মাস্ক নাই। অনেকদিন মার্কেট বন্ধ ছিল আর লকডাউনে আসতে পারবো না, এজন্যই আসছে। 4 দেয়ালে বদ্ধ মার্কেটে উপচে পড়া মানুষ আর প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও, অথচ অতি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম উদাসীনতা চোখে পড়ার মতো। নাচতে হইতো একটু বাচ্চাদের তো সমস্যা, ঈদের জন্য তো এটাই ঝুঁকিপূর্ণ তো আছে, তারপরে গরম লাগলে তো খুলতেই হবে, কিছু করার নেই। আর 2 দিন মার্কেট খোলা আছে, এর মধ্যে তো সবাই চাচ্ছে যে ঈদের কেনাকাটাটা সেরে ফেলতে। এদিকে শপিং মল ও দোকান খোলার 3য় দিনে ক্রেতার সমাগম বেশি হওয়ায় বেড়েছে বিক্রিও। তবে 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হলে বড় ধরনের লোকসানের সংখ্যা বিক্রয় কর্মীদের। চলাটা মনে করেন যে এত টাপ হয়ে যাবে সামনে, কিছু বলার মতো না। গত বছর আমরা ব্যবসা বাণিজ্য হয় নাই, এইবারও একই অবস্থা। চলমান কঠোর বিধিনিষেধ একইভাবে চলবে আরও 2 দিন। সংক্রমণের এ পর্যায়ে প্রতিদিনই শনাক্ত আর মৃত্যুর রেকর্ড ভাঙা গড়ার খেলায় মত্ত মহামারী করোনা। তবু সাধারণ মানুষের মাঝে কাঙ্ক্ষিত সচেতনতার অভাব লক্ষণীয়। আর তাই বিশেষজ্ঞরা মনে করেন সামনের পহেলা বৈশাখ, রোজা এবং ঈদে জনসমাগম রুখে দিতে সরকারের কঠোর ভূমিকার বিকল্প নেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। হ্যাঁ, যেটি বলতে পারি আসলে পুরোদমে কিন্তু একেবারে বেচা কেনা চলছে চট্টগ্রামের বিভিন্ন শপিং মল, মার্কেট এবং যে বাজারগুলো রয়েছে সেখানে। আমি চট্টগ্রামের এই যে রিয়াজউদ্দিন বাজারের চিত্র আপনি দেখতে পাচ্ছেন, মানুষের যেভাবে উপচে পড়া ভিড়, মানুষ কিন্তু গাদাগাদি করে একেবারে ঠাসাঠাসি করে যেভাবে বাজার করছেন, এখানে সামাজিক দূরত্ব এবং সামাজিক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সেটি আমি ক্যামেরা চোখ দিয়ে দেখাতে সক্ষম হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু তাদের
তাদের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য কিন্তু মার্কেটে ভিড় করছেন। এর পেছনে বেশ কয়েকটি যুক্তি আছে। একটি বলছে, তারা বলছে সামনে পহেলা বৈশাখ, সেই জন্য কিন্তু পহেলা বৈশাখের জামা কাপড় কিনে নিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আগামী ঈদ, সেই জন্য কিন্তু ঈদের কেনাকাটা করছেন এবং বাচ্চাদের মুরব্বীদের জন্য ঈদের কেনাকাটা করছেন। এবং তারা যেটি যুক্তি দেখাচ্ছেন, আগামী 14 তারিখ যে কঠোর যে লকডাউন আসছে সেটি তারা ইঙ্গিত পেয়েছেন এবং সেটি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা জানছেন। সেই জন্য কিন্তু তারা যে পরিবার পরিজনের জন্য যা কিছু কেনা প্রয়োজন সেগুলো কিন্তু তারা কিনে নিচ্ছেন। আপনি হয়তো জানেন চট্টগ্রামে কিন্তু করোনার অবস্থা তেমন ভালো না। আমরা আজকেও কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে এবং 525 জনের মতো চট্টগ্রামে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তর সংখ্যা প্রায় 45,000 ছাড়িয়ে গেছে এবং মৃত্যু প্রায় 450-র কাছাকাছি। তারপরেও যে এই দোকানদাররা দীর্ঘদিন ধরে, বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছে, তার প্রেক্ষাপটে কিন্তু গত শুক্রবার থেকে কিন্তু এই দোকানপাটগুলো খোলা হয়েছে এবং তারা একটি সত্য দিয়েছেন যে সামাজিক স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা এই দোকানপাট খুলবেন। কিন্তু খোলার পরে কিন্তু সেরকম দৃশ্য আমরা দেখছি না। তারা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা কিন্তু অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু একদিকে দোকানদাররা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক তেমনি যারা আসেন তারাও কিন্তু একটু মানছেন না। তবে দোকানদাররা বলছেন তারা গত বছরও কিন্তু তারা কোটি কোটি টাকা কিন্তু পণ্য কিনে কিন্তু তারা লাভবান হতে পারেনি, পণ্য বেচতে পারে, তারা ক্ষতির মুখে পড়েছিলেন। এবারে কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জন্য তারা সরকারের কাছে কিন্তু আবেদন করেছিলেন কিন্তু লকডাউন শিথিল করা হয়। একই সাথে কিন্তু যারা কিনতে আসতেন তারা বলছেন যে সামনে 14 তারিখ লকডাউন হয়ে যাবে, তারা কিনতে পারবেন না, সেই জন্য আগাম তারা কিনে নিচ্ছেন ঈদ এবং পয়লা বৈশাখের জামা কাপড় এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। করোনার মধ্যে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, সে খবর জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শফিকুল আলম। লকডাউনের আগে ব্যক্তিগত গাড়িতে অনেকেই রাজধানী ছাড়ছেন। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তাদের কাছে। প্রথমেই যাব শিউলির কাছে। শিউলি, কাজল, আপনি জানেন যে করোনার দ্বিতীয় ধাপের বিস্তার রোধে 5 এপ্রিল থেকে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং 18 দফা দিক নির্দেশনা জারি করে, যার আওতায় আন্তঃজেলা বাস, ট্রেন এবং সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। তবে সিটি সার্ভিসের বাস শুধু চলছে এবং 14 এপ্রিল থেকে যেহেতু সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে, সে কারণে জরুরি প্রয়োজনে যারা ঢাকায় এসেছেন বা যারা ঢাকায় এসে আটকা পড়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং তারা চেষ্টা করছেন যেভাবে তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে। কারণ 14 তারিখ পর থেকে কিন্তু সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে যাবে। বর্তমানে যে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে সেগুলো হয়তো তখন আর সম্ভব হবে না। তাই আমি এই মুহূর্তে যে গাবতলী বাস টার্মিনালে বাস কাউন্টারগুলো কিন্তু অনেকটাই ফাঁকা এবং সেখানে কিন্তু অনেকেই বিভিন্ন স্থান থেকে এসেছেন বাস চলাচল করছে কিনা সেটা খবর নিতে। এবং একই সাথে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের যে ছোট ছোট রেন্ট কার, ট্যাক্সি ক্যাব এবং উবার এবং পাঠাও চালকরা কিন্তু ভেঙে ভেঙে যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে নিয়ে যাচ্ছেন এবং এখানে পাটুরিয়া এবং আরিচা এই দুটি কিন্তু ফেরিঘাটের দিকেই বাসগুলো নিয়ে যাচ্ছে এবং 400 থেকে 500 টাকা ভাড়ায় তাদেরকে যাত্রী পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অনেকেই বলছেন যে বর্তমানে যেহেতু বাস চলছে না এবং যে ভাড়া বাড়িয়ে দিয়েছে সেটা অনেক বেশি এবং কিছু কিছু সাভার বা লোকাল রুটের কিছু বাসও কিন্তু দূরপাল্লার গন্তব্যে তারা যাত্রী পরিবহন করছে, তবে অনেক অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তাই সে কারণে কিন্তু সংঘবদ্ধ হয়ে বা দলবদ্ধ হয়ে একটি মাইক্রো, লোহা বা কারে করে 4 থেকে 5 জন করে তারা তাদের গন্তব্যে ফিরে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু তারা দর কষাকষি করে চেষ্টা করছেন যে কতটা কম ভাড়ায় যাওয়া যায়। তো কিছু পর আমরা এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট কারগুলো ওয়েট করছে এবং তারা কিন্তু হাত ডাক করে যাত্রীদেরকে ডাকছেন বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফের কাছে সেখানকার খবর জানতে। মানুষের উপচে পড়া ভিড় হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে অর্থাৎ আমি 3 নাম্বার ফেরিঘাটে রয়েছি। 5টা ফেরিঘাট রয়েছে, তার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আমি 3 নাম্বার রয়েছি। এখন যে ফেরিটি লোড হচ্ছে 5 নাম্বার ঘাটে, যার জন্য 3 নাম্বারের ঘাটে কোনো লোক নেই। 5 নাম্বার ঘাটে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে এবং কিছুক্ষণ আগে, ঠিক 10 মিনিট আগে কিন্তু এখানে কোনো পা ফেলানোর কোনো জায়গা ছিল না। সেই ক্ষেত্রে এটা পাটুরিয়া, দৌলতদিয়া যে কয়টি ফেরি চলছে প্রত্যেকটা ফেরিতে কিন্তু মানুষ একদম
গাদাগাদি করে একদম গায়ের সাথে গা লাগিয়ে ভাইরাসের যে অভয় আশ্রমটা সৃষ্টি করা তা কিন্তু করছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফেরিতে কমপক্ষে 300 থেকে 400 করে যাত্রী পাটুরিয়া দৌলতদিয়া নৌকা পার হচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা যাত্রী কিন্তু আসলে ভিতরে দেখেছি কোনো আতঙ্ক নেই, কোনো সংকোচ নেই। 7 দিনের যে লকডাউন বা বিধিনিষেধ তার আজকে শেষ দিন, সেই শেষ দিনেও কিন্তু আসলে মানুষ আরো বেশি আসছে। কারণ হিসাবে আমি যাত্রীদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে এই যে 14 তারিখ যে কঠিন বা কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিল সরকার, সেই ক্ষেত্রেই তারা কিন্তু কেউ ঘরে ফিরছে। শুধু আসলে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে আসলে বাড়ি ফেরা মানুষের ভিড় নয়, এটা অন্যদিকে কিন্তু যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যারা চাকরি করে বা বন্ধ রয়েছে তারাও কিন্তু আসলে ঘাট পার হয়ে তারা নির্দিষ্ট স্থানে যাচ্ছে। অর্থাৎ মানুষের ভিতরে যে স্বাস্থ্যবিধি বালায় তা কিন্তু একটু নেই এবং অনেকে কিন্তু যেমন ঘাট এলাকাতে যে আসলে শ্রমিক রয়েছে, যারা বিআইডব্লিউটিএ এবং কর্মকর্তা রয়েছে, তাদের মধ্যে কিন্তু উদাসীনতার শেষ নেই। অর্থাৎ ভাইরাস এর যে বিষয় সংক্রান্ত তোয়াক্কা না করে তারা কিন্তু পারাবার হচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া রোড এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি চলাচল করছে। এই ছিল কাজল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। লকডাউনে ঘরমুখো মানুষের খবর জানাতে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজরা শিউলি এবং মানিকগঞ্জে পাটুরিয়া থেকে যোগ দিয়েছিলেন ইউসুফ আলী। এদিকে প্রথম ধাপের কঠোর বিধিনিষেধ 12-13 এপ্রিলও থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাত 12টায় শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন, আর আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত, এরপর 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। করোনা দ্বিতীয় ঢেউ থাকবে কতদিন, এখন এ প্রশ্নই সবার মনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগস্ট মাসের দিকে সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসতে পারে, তবে আগামী বছরও যে আবার তৃতীয় ঢেউ আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে জরুরি প্রয়োজনে 3 বাহিনীকে দিয়ে বিশেষ হাসপাতাল বানাতেও তারা প্রস্তুত রয়েছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। গেল 2 সপ্তাহ ধরে দেশে করোনায় সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিলেও তা মানছেন না বেশিরভাগ মানুষ। ফলে সংক্রমণ ও মৃতের হার আরও বাড়ার শঙ্কা তৈরি হচ্ছে। তবে জনমনে প্রশ্ন, এমন ঊর্ধ্বগতি আরও কতদিন চলবে? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসা বিজ্ঞানের উদ্ধৃতি দিয়ে বলছেন, যেহেতু সংক্রমণ প্রচণ্ড বেগে বাড়ছে তাই এবার দেশের মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি দ্রুত তৈরি হবে। তবে তারপরও আরও 3 থেকে 4 মাস এই ঊর্ধ্বগতি থাকতে পারে বলে শঙ্কা তাদের। যে এটা যে পরিমাণ সংক্রমণ হচ্ছে খুব বেশি, মানে মানুষ থাকতে পারতেছে না, যত প্রোটেকশনই নিগর হয়ে যাচ্ছে, তাহলে এটা খুব তাড়াতাড়ি হার্ড ইমিউনিটি নিয়ে আসতে পারে। তাহলে এটা যদি এরকম অনিয়ন্ত্রিতভাবে আমরা রেখে দেই 3-4 মাস, আগস্টে গিয়ে হয়তো এটা কমতে শুরু করতে পারে। আগে যেভাবে কমেছে এরকম, যেহেতু এটা মিউটেট করতেছে, নতুন নতুন স্ট্রেন চলে আসতে পারে, এই জন্য আবার যে আসবে না এটার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যতদিন পর্যন্ত আমরা প্রমাণ না পাচ্ছি না এটা আর আসবে না। এই জন্য এটা ধরে রাখতে হবে যে আবার আসবে, এটা ধরে রেখে আমার সব কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় রেখে সরকার হাসপাতাল ও সিট সংখ্যা বাড়াতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এছাড়া বসুন্ধরা আইসোলেশন সেন্টারের মতো কোনো অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার এবার আর তারা করবেন না। যেগুলি কোভিড ডেডিকেটেড ছিল সেগুলি কোভিড ডেডিকেটেড হিসাবে চালানোর জন্য, যেমন ঢাকা মহানগরীতে যেগুলিতে আছে এদেরকে আমরা কোভিড ডেডিকেটেড ঘোষণা করেছি। বঙ্গবন্ধুতে পার্সিয়াল, সরোয়ার্দী মেডিকেল কলেজে পার্সিয়াল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আমরা 100 বেড তৈরি করতে বলেছি। কোভিড ঢাকা মেডিকেল কলেজে 50% আছে। যখন কোভিড প্রথম শুরু হয় তখন আমাদের বসুন্ধরা একটা আইসোলেশন সেন্টার তৈরি করেছিলাম। এখন আমরা ঠিক তদ্রুপ আর একটা আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটা মার্কেটে আমরা করতেছি। এটা পার্মানেন্ট একটা জিনিস হচ্ছে, হয়তো এটা পরবর্তীতে কোভিড চলে গেলেও আমরা একটা হসপিটাল হিসাবে চালাতে পারবো। যা কিছুই হোক না কেন স্থায়ী হোক। এটা কোভিড যুদ্ধের সময় আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী তারা বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করে। যদি সরকার ডিসিশন দেয়
হয়তো তারাও এরকম করতে পারেন। তবে তারা বলছেন যত উদ্যোগই নেওয়া হোক না কেন জনগণ সচেতন না হলে সংক্রমণ কোনোভাবেই কমানো যাবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সরকারি আদেশে বন্ধ হয়ে যাওয়া দেশের 12টি কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টার আবারও খোলার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন গত বছরের শেষে যখন করোনা রোগী কম ছিল তখন সেগুলো বন্ধ করা যেমন যৌক্তিক ছিল, তেমনি এখন সেগুলো আবার চালু করাও যৌক্তিক। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি সিদ্ধান্তেই অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করা হয়েছিল। আতিকুর রহমান তমালের রিপোর্ট। সারা বিশ্বই ধুঁকছে করোনার ধকলে। সেই ধাক্কা সামলাতে গত বছর জোরে সোরেই মাঠে নামে বাংলাদেশও। তখন সরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীর জন্য আলাদা সেবা চালুর পাশাপাশি চালু করা হয় বেশ কিছু নতুন হাসপাতাল ও আইসোলেশন সেন্টার। কিন্তু জীবনযাত্রা, আবহাওয়া কিংবা যে কারণেই হোক না কেন বাস্তবতা হলো করোনায় গত বছর বাংলাদেশে মৃত্যু আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমই ছিল, যে কারণে হাসপাতালে শয্যা ফাঁকা আছে এমন সংবাদও হয়েছে গত বছরের শেষ দিকে। সঙ্গত কারণে তখন নতুন তৈরি করা 12টি হাসপাতাল ও আইসোলেশন সেন্টার গত বছরের 24 সেপ্টেম্বর প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করার আদেশ দেয় সরকার। এর মধ্যে রয়েছে বসুন্ধরা আইসোলেশন সেন্টার সহ ঢাকার 5টি, চট্টগ্রামের 6টি এবং সিলেটের 1টি হাসপাতাল। সূত্র বলছে গত বছরের শেষে যখন রোগীর সংকট ছিল তখন শুধু বসুন্ধরা আইসোলেশন সেন্টারের জন্য মাসে গুনতে হতো 67 লাখ টাকা। 4 মাসে এক আইসোলেশন সেন্টারের জন্য 2 কোটি টাকা ক্ষতি হয় সরকারের। মন্ত্রী বলছেন সেপ্টেম্বরেই ওই 12 হাসপাতালের সব সরঞ্জাম বন্টন করা হয়েছে অন্য সরকারি হাসপাতালগুলোতে। আমরা একটা প্রেস কনফারেন্স করব এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা নিয়ে অনেক দূর যাবে। মন্ত্রী আরো বলেন বসুন্ধরাটা ছিল আইসোলেশন সেন্টার, ওটা হাসপাতাল ছিল না। সেই হিসেবে ওটাকে আইসোলেশন সেন্টার হিসাবে তৈরি করা হয়েছিল। পরে দেখা গেল যে ওখানে কোনো রোগী যায় নাই, তখন বলা হলো যে ঠিক আছে ওটাকে সরাই ফেলা হোক। তাহলে ওটা হাওয়া হয়ে গেল, উদয় হয়ে গেল, এই ধরনের কথা বলাটা মোটেই ঠিক হলো না। যারা জীবন দিচ্ছে, কাজ করতেছে, তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা নিউজ করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এখন রোগীর চাপ বেশি তাই সেগুলো আবার চালু করা উচিত। করোনা কমে যাওয়ার পরে হাসপাতাল যে বন্ধ করে দিয়েছিল এই সিদ্ধান্তটা সঠিক ছিল, কারণ হচ্ছে আমাদের তো এমনিতেই রেভিনিউ লস, কিন্তু আমাদের প্ল্যানারদের মধ্যে এই ইয়েটা ছিল না, যে প্ল্যানিংটা ছিল না যে আবার এটা আসতে পারে। এবং আমি মনে করি যে যেহেতু এটা আবার আসতে পারে এই চেতনা যদি ওনাদের থাকতো তাহলে ওনারা এরকম একদম ডিসমেন্টাল করে দিত না জিনিসটাকে। শুধু তাই নয়, রোগীর চাপ যে হারে বাড়ছে তাতে ওই 12 হাসপাতাল যথেষ্ট নয় বলে মনে করেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নমুনা পরীক্ষা থেকে শুরু করে নানা হয়রানির অভিযোগ রোগীদের। এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। রবিন। কাজল, তাই তো? আসলে যদি বলতে যাই যে দিন দিন কোভিড-19 পরিস্থিতির যে অবনতি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাসপাতালগুলোতেও যথেষ্ট চাপ বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছি, এটি আপনারা জানেন যে এখানে যে সক্ষমতা রয়েছে 250 রোগীর, সেটি কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালে 387 জন রোগী ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত 10টি আইসিইউর মধ্যে সবকটি আইসিইউ কিন্তু ভর্তি রয়েছে। একটি চিত্র যদি আপনাকে জানাতে চাই যে অল্প কিছুক্ষণ আগে একজন রোগী কিন্তু এখানে ভর্তি থাকা একটি রোগী কিন্তু এখান থেকে মারা গিয়েছেন এবং আর তার অল্প কিছুক্ষণ আগে একজন রোগীকে তিনি আসলে যে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে উনি চেষ্টা করেছিলেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভর্তি হতে না পেরে তাকে অবশেষে এখানে এসে আইসিইউতে ভর্তি করা হয়। তো এই দুটো চিত্রই কিন্তু আপনাকে বলে দেয় যে কোভিড পরিস্থিতি কতটা অবনতির দিকে যাচ্ছে। মাত্র 5 মিনিটের মধ্যে দুটি ঘটনা ঘটেছে। একটি হলো যে বেশ কয়েকটি হাসপাতালে আইসিইউর সন্ধানে থাকা একটি রোগী তিনি অবশেষে এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি আইসিইউ একটির ব্যবস্থা করতে পেরেছেন এবং সেখানে ভর্তি হয়েছেন এবং এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে হাসপাতাল থেকে আরেকজন রোগী তাকে আসলে বিদায় নিতে হয়েছে, অর্থাৎ সে বিদায় নিতে হয়েছে তার মৃত্যুর কারণে, অর্থাৎ তাকে গতকাল এই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আজকে তিনি মারা গিয়েছেন। এটি আসলে যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বর্তমান বাস্তবতা, যে কোভিডের চোখ রাঙানি, সেটি সার্বিকভাবে জনস্বাস্থ্যের জন্য কতটা ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াচ্ছে এবং সার্বিকভাবে মানুষের যেই জন্য যে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় যদি মানুষ স্বাস্থ্য সচেতনতা গড়ে না উঠে, মানুষ যদি স্বাস্থ্য সচেতনতার মধ্যে না থাকে এবং যদি না যে সংক্রমণের হার
এবং যে সংক্রমণের মাত্রা কমানো না যায় তাহলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আসলে যে কোভিড সংক্রমণের হার বাড়তে শুরু করছে তার চাপ কিন্তু নমুনা পরীক্ষার ক্ষেত্রে পড়তে শুরু করেছে। ইদানিং আমরা যেটি দেখছি যে 30,000-এর বেশি দৈনিক নমুনা পরীক্ষা করা হচ্ছে, কিন্তু তারপরেও রাজধানীর অনেক হাসপাতালে আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষকে তারা আসলে যেটি চেষ্টা করছেন নমুনা পরীক্ষার জন্য, কিন্তু আসলে যে সেটা পারা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে দিনের পর দিন তাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে নমুনা পরীক্ষার জন্য। 2-3 দিন যাবত তারা নানানভাবে চেষ্টা করছেন পরীক্ষার জন্য নমুনা দিতে, কিন্তু আসলে যে সেটি তাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। এবং সেই অভিযোগ কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু বিস্তর হচ্ছে, যদিও পরীক্ষার হার দিন দিন বাড়তে শুরু করছে। তো এই ছিল কাজল আমার কাছে সবশেষ খবরাখবর। করোনা সংক্রমণ ও চিকিৎসার সবশেষ অবস্থানে আছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। দুপুরের সময় আরও থাকছে। চট্টগ্রামে গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া 5তলা ভবন ভাঙার কাজ শুরু হয়নি, এখনও চলছে ঝুঁকিপূর্ণ চলাচল। মেয়রের ঘটনাস্থল পরিদর্শন। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে ছায়ানটে জানানো হয়েছে শেষ শ্রদ্ধা। বাদ জোহর জানাজা শেষে কেরানীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। সকালে রাজধানীর একটি হাসপাতালে কিডনি জটিলতায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। ওপারে থেকেও কি শুনতে পাচ্ছিলেন মিতা হক, যে রবীন্দ্রে আকণ্ঠ ডুবেছিলেন, আজন্ম কাটিয়েছিলেন যে সুরে, যে অঙ্গনে তুলেছিলেন সুরের লহরী, সেই ছায়ানটেই সহচর স্বজনের কণ্ঠে যখন সেই সুরের উচ্চারণ, তখন পাশে শুয়ে নীরব নিথর মিতার হৃদয়কে বিদীর্ণ করেছিল সেই সুর। রবীন্দ্র ভবনে তার ছিল নিত্য দিনকার যাতায়াত। যে বাণী আর সুর তার হৃদয়কে করেছিল প্রশান্ত, সেখানেই বাধা পড়েছিলেন আজীবন। গভীর মগ্নতায় রবীন্দ্রনাথকে পাঠ করতেন তিনি। সুর, লয়, ছন্দের জীবনে ছিল তার আরাধ্য। তার চলে যাওয়ায় রবীন্দ্রপ্রেমীদের সময় তাই এখন বিষাদের। মনের একটা শক্তি ছিল যে মিতা হক তো আছেন, মিতা হক তো আছেন, এখন সেইটুকু বলার ক্ষমতাটুকু ঈশ্বর কেড়ে নিলেন। 58 বছরের জীবনে রবীন্দ্র দর্শনে পার করা মিতা তালিম নিয়েছিলেন চাচা ওয়াহিদুল হকের কাছে। সেই থেকেই রবীন্দ্র সুরে জীবন খোঁজা মিতা আজীবন ছিলেন বাঙালির চির আপন হয়ে। রবীন্দ্রিক জীবন যাকে বলে, একজন বাঙালির জীবন যা হওয়া উচিত, মিতার জীবন ঠিক তাই ছিল। অন্তর থেকে সবাইকে ভালোবেসে এই কথাটাই বলবো, মানুষের অন্তরে তার যেন স্থান হয়। ছিলেন ছায়ানটের সঙ্গীত বিভাগের প্রধান। রবীন্দ্র চর্চায় গড়েছিলেন গানের দল সুরতীর্থ। করোনা থেকে সেরে উঠলেও কিডনি রোগের জটিলতায় চলে যেতে হয় তাকে। 12টার দিকে লাইফ সাপোর্টে দিয়েছে, আর সকাল 6:20-এ ডাক্তার লাইফ সাপোর্ট খুলে নিয়েছেন। রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করে, বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে তার মধ্যে যে ভালোবাসাটা ছিল, এটি কোনো তুলনা হয় না। 21 পদকপ্রাপ্ত মিতা হকের কণ্ঠের মোহময়তায় বহুকাল বোধ হয়ে আছে বাঙালি। সুর লহরীতে ধ্যান মগ্ন এক সাধকের এক বর্ণাঢ্য জীবনের উদাহরণ। রবীন্দ্রিক সুরে তাই বলাই যায়, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের শহরের মার্কেটগুলো খোলা থাকলেও বন্ধ রয়েছে সৈকত পয়েন্টের সহস্রাধিক দোকানপাট। বেকার হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা লকডাউনে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত যে দোকানপাট খোলার নির্দেশনা ছিল, কিন্তু এই ঘোষণার পরও কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার প্রায় 1,500-এর অধিক দোকানপাট বন্ধ রয়েছে, যেখানে বেকার হয়ে পড়েছে প্রায় 10,000-এর অধিক শ্রমিক। একে তো কক্সবাজার সমুদ্র সৈকত বন্ধ, এছাড়া পর্যটন স্পটগুলো বন্ধ। এই বন্ধের কারণে সৈকত এলাকায় কোনো পর্যটক আসছে না, তারপর স্থানীয় লোকজন আসছে না। তারপরও কিন্তু এখানে যে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্টে প্রায় 1,500-এর অধিক বার্মিজ দোকানপাট রয়েছে, যেখানে পর্যটকদের কাছে আচার, বিভিন্ন বার্মিজ পণ্য, শুটকি ইত্যাদি বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন পর্যটকও নাই, আর পাশাপাশি স্থানীয় লোকজনও আসছে না। তারপর ট্যুরিস্ট পুলিশ এখানে যে দোকানপাটগুলো রয়েছে সবগুলো বন্ধ করে দিয়েছে। প্রশাসনের নির্দেশনায় এই দোকানপাট বন্ধ রয়েছে বলে, বন্ধ রাখার নির্দেশনা থাকায় তারা দোকানপাট বন্ধ রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে দেখেছি সব দোকানপাটই বন্ধ
বন্ধ। মাঝে মধ্যে দু একটি দোকান খোলা দেখেছিলাম সেখানে। পরবর্তীতে প্রশাসন অভিযানের পর আবার তারা দোকানপাট বন্ধ করে চলে গেছেন। অনেক ব্যবসায়ীরা বলছেন এখানে তাদের দোকানপাটের ভিতর যে শুটকি রয়েছে শুটকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারা গত এক সপ্তাহ আগে প্রায় 5-6 লাখ টাকা দিয়ে শুটকি এখানে দোকানপাটে এনেছিল, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে এই শুটকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে যে শামুক ঝিনুক রয়েছে সে শামুক ঝিনুকও নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন 1 কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেখানে 10,000 শ্রমিক ইতিমধ্যে বেকার অবস্থা রয়েছেন, তারা খুব দিনাতিপাত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো কাজল, এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের বার্মিজ দোকানপাট থেকে সর্বশেষ। কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া 5তলা ভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়নি এখনো। সবশেষ জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ। ধন্যবাদ। চট্টগ্রাম নগরীর গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া ভবনটির অপসারণের কাজ এখনও কিন্তু শুরু হয়নি, তবে অপসারণের সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা দেখছি যারা ভবনটি ভাঙবে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে ভবনটি কিভাবে ভাঙা হবে সে বিষয়ে সার্বিক নির্দেশনা তারা পেয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তবে ভবনটি যেহেতু ঝুঁকিপূর্ণ, সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কিন্তু ভবনটি ভাঙতে হবে। যে কারণে আপনারা দেখছেন যারা ভাঙবে তারা এখানে এসেছেন এবং তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন ভবনটি যেহেতু সামনের দিকে ঝুঁকে পড়েছে, উপরের অংশ থেকে ভবনটি ভেঙে ফেলা হবে। 5তলা ভবনটি উপর থেকে নিচের দিকে ভেঙে আসা হবে এবং সেক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কিন্তু ভবনটি ভাঙার কাজ শুরু হবে। তবে আমরা দেখেছি আজকে 24 ঘন্টা পার হলেও প্রথমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যারা কর্মকর্তা রয়েছে তারা আসেনি। তারা দুপুরের পর এসেছেন এবং আসার পরই একজন আরেকজনকে দোষারোপের যে বিষয় সেটি তারা করছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে এই জায়গাটি অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে, তাদের অনুমোদন ছিল না, নির্মাণ ত্রুটি ছিল, কোনো প্রকৌশলীর চিন্তাভাবনা ছাড়াই তাদের ইচ্ছামতো ভবনটি তোলার কারণে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। অন্যদিকে যারা ভবন মালিকরা রয়েছেন তারা বলছেন 1996 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই 0.75% জায়গার উপরেই কিন্তু এই ভবনটি গড়ে তোলা হয়েছিল। এটি হচ্ছে যাদের জায়গা তাদের দাবি। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান দাবি হচ্ছে 0.75% জায়গার উপর, এত কম জায়গার উপর কোনোভাবেই 5তলা একটি ভবন গড়ে তোলা সম্ভব নয়। তবে সেক্ষেত্রে পক্ষে বিপক্ষে মতামত রয়েছে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন, তিনি বলেছেন যাতে কারো কোনো ধরনের ক্ষতি না হয়, সাধারণ মানুষের জানমালে যাতে ক্ষতি না হয় সেভাবে চিন্তা করে কিন্তু ভবনটি ভাঙতে হবে। আপনারা দেখছেন যারা ভবনটি ভাঙবে তারা ইতিমধ্যে উপরের দিকে যাচ্ছেন এবং 5তলা থেকেই হয়তো ভবনটি ভেঙে ফেলার কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে ভবনের 5তলার যে অংশ গতকাল সন্ধ্যা 7:30 থেকে 8টার পর ভবনটি সামনের দিকে হেলে পড়ে। এরপরেই কিন্তু পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যারা কর্মকর্তা রয়েছে সবাই কিন্তু এখানে এসেছে এবং এসে একটি সুনির্দিষ্টভাবে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় এই ভবনটি ভেঙে ফেলতে হবে এবং এরপরেই কিন্তু সার্বিকভাবে ভবনটি ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই ভবনের যারা মালিক তারা আমাদেরকে জানিয়েছে তাদের নিজস্ব উদ্যোগেই তারা এই ভবনটি অপসারণ করবে। এরপর তারা এই জায়গায় কিন্তু নতুন একটি ভবন গড়ে তুলবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর গোয়ালপাড়া এলাকা থেকে হেলে পড়া ভবনের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। শুধু সংঘাতপূর্ণ এলাকায় নয়, বাংলাদেশ পুরো বিশ্বেই শান্তির সংস্কৃতি সরিয়ে দিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK মোমেন। সকালে সেনা সদরে এক সেমিনারে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন 2022 সালের নাগাদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নারী সদস্য আরও বাড়বে। জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে প্রতিবেশী 3 দেশের সমন্বয়ে দেশে চলমান শান্তির অগ্রসেনা অনুশীলন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন ভারতের সেনাপ্রধান সহ ভুটানের ডেপুটি চিফ অব অপারেশন এবং শান্তিরক্ষা মিশনের 2 জন ফোর্স কমান্ডার। বহুজাতিক এই সেমিনারে বক্তারা বলেন বৈশ্বিক সন্ত্রাসবাদের সময় শান্তি রক্ষায় বড় চ্যালেঞ্জ। এর আগে ভুটানের ডেপুটি চিফ অব অপারেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের 2 জন ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে দলীয় অনুশীলন করেছে টিম টাইগার্স। যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা 21 ক্রিকেটার ও কোচিং স্টাফদের সবাই। এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবার নেগেটিভ ফল আসে। আজ করা হবে দ্বিতীয় দফার কোভিড টেস্ট। চার্টার বিমানে করে 2টি টেস্ট খেলতে আগামীকাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল।
তার আগে আজ হচ্ছে ক্রিকেটারদের একমাত্র দিনের প্রস্তুতি। অনুশীলনের প্রথমে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচ। দুদলে ভাগ হয়ে খেলেছেন ফুটবল ম্যাচও। তারপর হয়েছে হালকা রানিং। এরপর নেটে ব্যাটিং বোলিং সেরেছেন ক্রিকেটাররা। এদিকে নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কায় ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী টাইগারদের টেস্ট অধিনায়ক মমিনুল হক। রেজাল্ট আগে কি হয়েছে পাস্ট ফিউচার আপনি বলতে পারবেন না। আমরা বর্তমান দিনে ওই আমরা যে 5 দিন টেস্ট খেলবো, প্রত্যেকটা সেশন যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি, তাহলে রেজাল্ট আমাদের কাছে আসবে। যদি আমরা খেলবি তাহলে আমাদের এগেনস্টে চলে যাবে। তো আপনি আগে থেকে প্রেডিক্ট করা ডিফিকাল্ট যে কীভাবে হবে। তো আমার কাছে আমরা যদি ওই দিন পার্টিকুলার ডে অনুযায়ী ভালো প্রিপারেশন করে টেস্ট ম্যাচ খেলার আগে ওই 5 দিন যদি ভালো ক্রিকেট খেলতে, তাহলে আমাদের ড্র হতে পারে, ম্যাচ জিততে পারি। শ্রীলঙ্কা সবসময় কিন্তু দেশের মাটিতে খুবই ভালো টিম। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ইজি হবে না, তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তো আমরা এই চ্যালেঞ্জ থেকে এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এই সিচুয়েশন বের হতে হলে আমাদের ওই চ্যালেঞ্জটা নিতে হবে, আর ওই চ্যালেঞ্জটা পার হয়ে আমাদের টিমের একটা ভালো রেজাল্ট করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া নিশ্চিত করল স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিবার না জানালেও চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে দল। কোভিডকালেও বৈশাখ ও ঈদ কেনাকাটায় শপিং মলে ভিড়। ঘাটে গাদাগাদি করে বাড়ি ফিরছেন মানুষ। 12 ও 13 এপ্রিল চলবে কঠোর বিধিনিষেধ, জানালেন ওবায়দুল কাদের। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।